আর এডুকেশন স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বিষয় হচ্ছে প্রতিনিয়ত রাত 9টার সময় হোয়াটসঅ্যাপে প্রশ্ন। আর এই রাত 9টার সময় হোয়াটসঅ্যাপে প্রশ্ন আপনি যদি পেতে চান, যারা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দিচ্ছেন এবং কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম হোয়াটসঅ্যাপের প্রশ্ন যদি আপনি পেতে চান তাহলে সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলুন, ধরুন আর এডুকেশন স্কুলের হাত, আর পেয়ে যান এরকম সুন্দর সুন্দর মক টেস্টের প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন এবং কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছেন। আর এডুকেশন স্কুল সবসময় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ আপনি কীভাবে হতে পারেন সে চিন্তাই করে। তাই দেরি না করে ফোন করুন এই নাম্বারে 85 3 9 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করুন। ফোন করলে আপনার সঙ্গে হবে কথা এবং সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি এই প্রশ্নগুলো পেয়ে যান। তো এরকম প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আপনাকে ফোন করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিছুই নেই। আর এডুকেশন স্কুল সবসময় ধরতে চায় আপনাদের হাত, কিন্তু আপনি যদি আর এডুকেশন স্কুলের হাত না ধরেন তাহলে কিন্তু এগোতে পারবেন না ভাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আপনাকে এগোতে গেলে আর এডুকেশন স্কুলের হাত ধরতে হবে, নিতে হবে স্যারেদের পরামর্শ। তাহলে দেখবেন অবশ্যই আপনি অনেকটা উন্নতি লাভ করবেন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশে আপনি সহজেই উত্তীর্ণ হবেন। একটা কথা আপনি সবসময় ভাববেন, 25টা অঙ্ক এবং 25টা রিজনিং, এখানে কিন্তু আপনার 50 নম্বর, আর এই 50 নম্বর কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নাম্বারটি। তো এই গুরুত্বপূর্ণ এই নাম্বারটি যদি আপনি 50-এর মধ্যে অন্তত 47 48 এরকম না পান বা 50 না পান তাহলে কিন্তু আপনার কোয়ালিফাই করা মুশকিল হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদের বলছি অঙ্ক এবং রিজনিংয়ের ক্ষেত্রে। জেনারেল স্টাডিজ এবং ইংরেজি কিন্তু এখনও থেকে গেছে, যেটা জেনারেল স্টাডিজ আপনারা পড়ে ঠিক করে নিতে পারবেন, কিন্তু অঙ্ক এবং রিজনিং এতে কিন্তু আপনারা এক সাইডে পড়ে যাবেন। তাই বারবার করে আপনাদের বলছি, আপনারা যারা নতুন আছেন, একদম নতুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ হতে চান, এখনও পর্যন্ত হাত ধরেননি কারোর, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আর এডুকেশন স্কুলের হাত ধরুন, কথা বলুন আর এডুকেশন স্কুলের সাথে 85 3 9 82 506 এই নাম্বারে। দেখবেন আর এডুকেশন স্কুল আপনার উত্তীর্ণ হতে অনেক সাহায্য করেছে। অনেকেই আছে 2বার 3বার 4বার দেওয়া হয়ে গেছে, তারা অন্য কোনো কোচিংয়ের সাথে যুক্ত হয়েছিলেন। একবার আমাদের কোচিংয়ের সাথে আপনি যুক্ত হন, একবার যুক্ত হন, দেখবেন আপনি খুব সহজে অঙ্ক এবং রিজনিং সমাধান করতে পারবেন। আজ নয় তো কখনো নয়। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আর এডুকেশন স্কুলের হাত ধরুন, 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করুন। দেখবেন আপনার সুফল আসবেই আসবে। তো চলুন কথা না বাড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার যে প্র্যাকটিস সেটটা আমরা গতকাল রাত্রে 9টার সময় হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, সেই হোয়াটসঅ্যাপ প্রশ্নের সমাধান আজকে আমরা করে ফেলি। তো দেখুন এখানে পরিষ্কার আপনি দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা এখানে লেখা আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা। আর আপনার এখানে পাশে লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার এখানে 2024, দেখুন এখানে লেখা আছে 29/9/2024, অর্থাৎ কালকে রাত্রে কিন্তু আমরা এই প্রশ্নটা সেন্ড করেছিলাম সবার উদ্দেশ্যে। তো সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছে, মানে এইরকম প্রশ্নের উত্তরও যে ভালো দিতে পারবে আমি আশা করিনি। 12টার মধ্যে অনেকেই 12 নম্বর পেয়েছে, এবং একটা প্রশ্ন এতে ভুল আছে সেটাও কিন্তু তারা ধরে দিয়েছে। এই প্রশ্ন প্রিন্ট করতে যেয়ে একটা লেটার ভুল হয়ে গেছে, সেটাও কিন্তু তারা ধরে দিয়েছে, ফোন করে বলেছে যে দাদা এই জায়গাটা এটা হবে। তো তাহলে ভাবুন তারা কতটা ট্যালেন্ট হয়ে গেছে, কতটা ট্যালেন্ট। এরকম ট্যালেন্ট না হলে আপনি কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। তাই বারবার করে রিকোয়েস্ট করছি, আপনি 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করুন এবং শীঘ্রই পারবেন যোগাযোগ করুন আর এরকম প্রশ্ন পেয়ে যান। এছাড়াও বিভিন্ন রকম পিডিএফ, বিভিন্ন রকম প্র্যাকটিস সেট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ফোন করতে পারেন 85 3 9 82 506 এই নাম্বারে। আমরা আজকে গত রাতে যে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়েছিলাম তার একের দাগের প্রশ্নটা উত্তর দেখব। একের দাগের প্রশ্ন কী আছে? তো এখানে একের দাগের প্রশ্ন আছে দেখুন, মডার্ন ইন্ডিয়া বইটি কার লেখা? সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনারা মানে সবাই জানে, কিন্তু এই যে এখানেই কিন্তু ট্যালেন্টটা লুকিয়ে থাকে। এখানে বলছে মডার্ন ইন্ডিয়া বইটি কার লেখা, এটা এখানে আছে দেখুন। এর অপশান আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরুন্ধতী রায়, স্বামী বিবেকানন্দ আর ডক্টর APJ আব্দুল কালাম। তো এখানে মডার্ন ইন্ডিয়া এই বইটির লেখক কিন্তু স্বামী বিবেকানন্দ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। স্বামী বিবেকানন্দ লেখা মডার্ন ইন্ডিয়া। এখন এই মডার্ন ইন্ডিয়া বই, আপনি স্বামী বিবেকানন্দর অনেক বইয়ের নাম শুনেছেন কিন্তু মডার্ন ইন্ডিয়া বইয়ের নাম শুনেননি। হ্যাঁ বন্ধু, আপনিও শুনেছেন মডার্ন ইন্ডিয়া বইটি কার লেখা? স্বামী বিবেকানন্দ যে মডার্ন ইন্ডিয়া এই বইটি লেখা আছে আপনিও শুনেছেন, কিন্তু আপনি অনুমান করতে পারবেন না যে প্রশ্নটা এইভাবে আসতে পারে। আমি বলছি তো বারবার করে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশে একদম সিম্পল প্রশ্ন আসবে, কিন্তু আপনি সেটা বাদ দিয়ে আসবেন, কারণ আপনি জানেন
প্রশ্ন সহজ হবে, আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন সহজ হয়, সেই প্রশ্নটা সমাধান করতে সামান্য একটু আপনাকে খাটতে হয়। আপনার যে কন্টিনিউ, এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা, এই কন্টিনিউ ধারাবাহিকতাটা আপনাকে ধরে রাখতে হয়, আর এই ধরে রাখার জন্যই কিন্তু আপনি সফল হতে পারবেন। আর সেটা ধরে রাখে একমাত্র আর এডুকেশন স্কুল। আর এডুকেশন স্কুল আপনাকে সেটা ধরে রাখতে সাহায্য করবে। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই 85-39-82-506, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এক চান্সে পাস করতে চান, হাত ধরার চেষ্টা করুন। দেখবেন, হাত ধরুন এবং শক্ত করে ধরার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। তো এটা মডার্ন ইন্ডিয়া, এই বইটি লেখক কিন্তু স্বামী বিবেকানন্দ। এই বইয়ের কিন্তু অপর নাম হচ্ছে বর্তমান ভারত। বর্তমান ভারত, এই বইয়ের অপর নাম বর্তমান ভারত। মডার্ন ইন্ডিয়া, এই বইটির লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমরা একটু এই ছবিটা একটু বড় করে দেখব, তাহলে বিষয়টা আরও ভালো হবে। তাহলে এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন, মডার্ন ভারত, এই বইটার কিন্তু অপর নাম হচ্ছে বর্তমান ভারত। বর্তমান ভারত ইংরেজিতে অনুবাদ মডার্ন ইন্ডিয়া বা প্রেজেন্ট ডে ইন্ডিয়া হলো স্বামী বিবেকানন্দ লেখা একটি প্রবন্ধ। এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একমাত্র বাংলা মুখপাত্র উদ্বোধন পত্রিকার মার্চ 1899 সংখ্যায় এটা প্রকাশিত হয়। 1905 সালে এই প্রবন্ধটি বই আকারে প্রকাশিত হয়। আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু একটা পত্রিকা, কিন্তু সেটা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়, মডার্ন ইন্ডিয়া। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন কী আছে? তো দুয়ের দাগের প্রশ্ন যাব, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন এই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন দুয়ের দাগের প্রশ্ন কী আছে। দুয়ের দাগের প্রশ্ন আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়, স্থির জলে নৌকার গতি 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? আর এডুকেশন স্কুল সবসময় আপনাকে শর্ট ট্রিক্স শেখায়, এই অঙ্কটাও শর্ট ট্রিক্স শেখাবে। তাই বারবার করে রিকোয়েস্ট করছি, অঙ্ক দেখার সাথে সাথে এর উত্তর আপনি করতে পারবেন। এর উত্তর কিন্তু আর এডুকেশন স্কুলের বোঝা হয়ে গেছে যে কত, মানে এর উত্তরটা কী হবে। তো প্রসেসটা আগে কী হবে সেটা আপনাকে বলে দিই। যেহেতু এখানে কি আছে, স্রোতের অনুকূলে অতিক্রম করতে লাগছে 10 ঘন্টা, ফিরে আসে 20 ঘন্টায়, তাহলে আপনাকে এই অনুকূল ইস্টু প্রতিকূল সেটাই আপনাকে বার করতে হবে। সেটা আমরা দিচ্ছি 10:20। অনুকূল ইস্টু প্রতিকূল কিন্তু আর প লিখলাম, আর প্রতি এই পয়রা ফলা লিখলাম, তাহলে অনুকূল প্রতিকূলটি 10:20। তাহলে কি হলো, এই শূন্য কাটলো, তাহলে 1:2। এই যে 1:2 হলো, তাহলে অনুকূলের আনুপাতিক ভাগার হবে 1/3, আর প্রতিকূলের আনুপাতিক ভাগার হবে 2/3। এখন আপনাকে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত মিটার? 9 কিলোমিটার। আপনি এবার কী করবেন, 9 গুণ অনুকূলের আনুপাতিক ভাগার দিক গুণ করবেন, করলে হয়ে যাবে কত? তো এটা হয়ে যাবে 1/3। তো এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তো 3 3 9, তাহলে এটা হবে 3 কিমি। 3 কিমি পার আওয়ার। এটা 3 কিমি পার আওয়ার হচ্ছে, এটা আপনার কী বেরোলো? এটা কিন্তু আপনার বেরালো স্রোতের গতিবেগ। এটাই কিন্তু আপনার স্রোতের গতিবেগ বার করার সূত্র। স্রোতের গতিবেগ 3 কিমি পার আওয়ার। যখন স্রোতের গতিবেগ 3 কিমি পার আওয়ার হচ্ছে, তাহলে এখান থেকে আপনি সরাসরি কিন্তু আপনার অঙ্কের সমাধান হয়ে গেল। কারণ কি, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? যাত্রাপথের দূরত্ব বার করতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে 9 কিলোমিটার আর এই যে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ ইন্টু সময়। কার সময়? অনুকূলের সময়। যেহেতু আমরা অনুকূল ধরে অঙ্কটা করছি, তাহলে সেই ক্ষেত্রে হবে কত? সেই ক্ষেত্রে হবে 9 যোগ 3 ইন্টু 10। কারণ আমরা অনুকূলেরটা ধরে করছি, তাই কিন্তু এখানে 10 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 120। তো 120 কিমি পার আওয়ার কিন্তু এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। যে কোনো অঙ্কের সহজে সমাধান পেতে এবং দেখার সাথে সাথে অঙ্ক কীভাবে করতে হবে সেটা ব্রেনে নিয়ে আসতে অবশ্যই আপনারা আর এডুকেশন স্কুলের হাত ধরুন। দেখবেন আপনি ঠকবেন না, সফল আপনি হবেনই। নেক্সট 3 দাগের প্রশ্ন চলে যাবো। 3 দাগের প্রশ্ন কী আছে? 3 দাগের প্রশ্ন দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। শিখ ধর্মের শেষ গুরুর নাম কি? গুরু নানক, গুরু গ্রন্থি সাহেব, গুরু গোবিন্দ সিং, তেগ বাহাদুর। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। এখানে কিন্তু বলেছে শিখ ধর্মের শেষ গুরুর নাম কি? অনেকে এটাই ভুল করেছে, কিন্তু যে 12তে 12 পেয়েছে সে কিন্তু এটা ভুল করেনি। আরও আমাকে একটা ভুল ধরে দিয়েছে যে এই ভুলটা কিন্তু প্রশ্নে হয়ে গেছে। তো সেখানে দেখলাম যে ভুলটা হয়ে গেছে প্রশ্নে, কিন্তু এই প্রশ্নের উত্তরটাও কত সুন্দরভাবে সঠিক করেছে। অনেকেই করেছে, কিন্তু যে 12তে 12 পেয়েছে সত্যিই সে খুবই ট্যালেন্ট। তো এখানে দেখুন শিখ ধর্মের শেষ গুরুর নাম কি? তো এখানে গুরু নানক, গুরু গ্রন্থি সাহেব, এখানে কিন্তু সাহিব হবে, দন্তুসয়াকার হয়শিব, গুরু গ্রন্থি সাহিব, আর গুরু গোবিন্দ সিং আর তেগ বাহাদুর। তো এখানে দেখুন শিখ ধর্মের শেষ গুরু। এখানে যদি আপনাকে বলতো শিখ ধর্মের শেষ মানব গুরু, তখন আপনি বলতে পারতেন গুরু গোবিন্দ সিং।
শিখ ধর্মের শেষ মানবগুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। কিন্তু যখন আপনাকে বলবে শিখ ধর্মের শেষ গুরুর নাম কি, তখন আপনি বলবেন গুরু গ্রন্থি সাহিব। কেন বলবেন? কারণ এই শেষ মানবগুরু গুরু গোবিন্দ সিং তার মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে এই পর্যন্ত যেটা হয়েছে এই গুরু গ্রন্থি সাহিব এটাই হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ, এটাই কিন্তু শেষ গুরু এবং চিরকালীন গুরু এই গুরু গ্রন্থি সাহিব। তাই এখানে বলা হচ্ছে শিখ ধর্মের শেষ গুরুর নাম গুরু গ্রন্থি সাহিব। এখানে কিন্তু কখনোই গুরু গোবিন্দ সিং হবে না। যদি এখানে মানব গুরু হতো তাহলে আপনি বলতে পারতেন যে এটা শিখ ধর্মের শেষ মানবগুরু, তখন কি হতো? গুরু গোবিন্দ সিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকমভাবে সহজ ট্রিক্স ব্যবহার করবেন এবং জানতে চাইবেন অনেক প্রশ্নের উত্তর। কীভাবে সহজে সব কিছু সমাধান করা যায়, প্রশ্ন কিন্তু ঘুরি ফিরি আসে, আর প্রশ্ন আসে আপনারা জানতে পারবেন যে প্রশ্ন আপনি যে প্রশ্ন পড়ে গেছেন সেই প্রশ্নই আসবে, আপনি যে অঙ্ক করে গেছেন সেই অঙ্কই আসবে, কিন্তু আপনি করতে পারবেন না। কেন? কারণ আপনার প্র্যাকটিসে নেই, ওই প্র্যাকটিস করেননি, এবং আপনাকে সেই ধারাবাহিকতাটা, আপনার যে ধারাবাহিকতাটা সেটা আপনার নেই। সেই ধারাবাহিকতাটা একমাত্র আর এডুকেশন স্কুল সবসময় চাপ রেখে করে নেয়, এছাড়াও আপনার উত্তীর্ণ হতে সাহায্য করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 4 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, 20 + 1 = 3, 55 + 2 = 12, 82 + 3 = কত? আগের দিন একটা রিজনিং দিয়েছিলাম আগের হোয়াটসঅ্যাপের প্রশ্নে, সম্ভবত 26 তারিখ কি 27 তারিখের, এরকম একটা 26 তারিখ কি তার আগে এরকম একটা প্রশ্ন দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপের প্রশ্নের সমাধানে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আর এডুকেশন স্কুলের তৈরি করা এই রিজনিংটা আপনি সমাধান করুন। আর এডুকেশন স্কুল এই সমাধানটা আপনাদের দেখাবে না। তাই আপনাদের কাছ থেকে আমি সেই রিজনিংটার সমাধান আশা করেছিলাম, কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আপনি পারবেন তো। তো তাদেরকে বলে রাখি ভাই, আর এডুকেশন স্কুল দেখলেই প্রশ্নের উত্তর বলতে পারে যে এই অঙ্কের এই উত্তর, এই রিজনিংয়ের এই উত্তর। যদি আপনি না পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে বা আপনারা যোগাযোগ করে একটা টেস্ট করবেন, দেখবেন অবশ্যই আপনি সুফল পাবেন। তবে হ্যাঁ, প্রশ্নটা আপনি দেবেন, সরাসরি হোয়াটসঅ্যাপে দেবেন, তবেই কিন্তু উত্তর করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এই রিজনিংটা আপনারা যারা ভুল করেছেন এবং যারা এখনও অনুমান করতে পারেননি, রিজনিংটা খুবই সুন্দর রিজনিং এবং খুবই সহজ রিজনিংয়ের মধ্যেই 6 সেন্স থাকে, আর এই 6 সেন্স যার যত ভালো থাকবে রিজনিং সে ততই করতে পারবে। আর এডুকেশন স্কুল শুধুমাত্র তার ধারাবাহিকতাটা চাপ দিয়ে বার করে নেয়, যার জন্য রিজনিংগুলো তারা করতে পারে। 12 পেয়েছে, ভাবতে পাচ্ছেন রিজনিংয়ে কিন্তু এতটা পাকা হয়ে গেছে, এবং অঙ্কে কিন্তু এতটা পাকা হয়ে গেছে। তো আশা করি আপনারা সেই পথেই এগোবেন, আর এডুকেশন স্কুল যেটা বলে। দেখুন এই রিজনিংয়ের সমাধান কীভাবে হবে, 2 আর 0 যোগ করুন, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করুন, তাহলে দেখবেন 3 হয়ে যাবে। 5 আর 5 যোগ করুন, এখানে মাঝখানে শুধু একটা একটা যোগ চিহ্ন বসিয়ে দিন, সবার মাঝখানে একটা যোগ চিহ্ন বসিয়ে দিন। তা 2 0 যোগ করলে 1, 2 0 2, 2 আর 0 যোগ করলে 2, আর এখানে 1, তাহলে 3 হয়ে যাচ্ছে। 5 আর 5 10 আর 2 12 হয়ে যাচ্ছে, 8 আর 2 10 আর 3 এখানে 13 হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর দেখা হবে সঠিক উত্তর। এই সব রিজনিংয়ের জন্য আপনি অবশ্যই ফোন করুন আর এডুকেশন স্কুলের সাথে কথা বলুন, এবং রিজনিংয়ের বিভিন্ন রকম প্র্যাকটিস সেট আর এডুকেশন স্কুল থেকে কালেক্ট করুন, দেখবেন সুফল আপনার আসবেই। চলে যাবো আমরা 5 দাগের প্রশ্নে। 5 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। 5 দাগের প্রশ্ন, নিচের কোনটি গৌতম বুদ্ধের জন্মের প্রতীক? এখানে আছে ঘোড়া ও হাতি, ঘোড়া ও ষাঁড়, পদ্ম ও ষাঁড়, আর শুধু আছে ঘোড়া। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সুন্দর এই প্রশ্নটি আমার এক মাস্টারমশাই এটা কিন্তু সাজেস্ট করেছেন। এই প্রশ্নটি সুন্দর একটি প্রশ্ন, আর এই প্রশ্নগুলো কিন্তু এসএসসি সিজিএলে এরকম টাইপের প্রশ্ন পড়ে। আর সামনে আপনাদের এমটিএস আসছে, এমটিএসে কিন্তু এই ধরনের প্রশ্ন পড়ে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসএসসি সিজিএল এমটিএস এরকম পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। সেখান থেকে এই প্রশ্নটা তিনি পাঠিয়েছেন, এবং অ্যাকচুয়াল এমটিএস যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে পাঠিয়েছিল, আমি এখানে কিন্তু আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা এসবগুলো জানুন, তাহলে দেখবেন সামনে ভবিষ্যতে ভালো হবে। তো গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হচ্ছে, এখানে যেটা আছে তার সঠিক উত্তর হবে পদ্ম ও ষাঁড়। এটা কিন্তু গৌতম বুদ্ধের জন্মের প্রতীক। তো নিচের কোনটি গৌতম বুদ্ধের জন্মের প্রতীক? তাহলে 5 দাগের সঠিক উত্তর হিসেবে পদ্ম এবং ষাঁড়। তো এই জন্মের যে প্রতীক পদ্ম এবং ষাঁড়, এখানে সিদ্ধাক যেমন সঠিক উত্তর, এর পাশাপাশি আপনারা মনে রাখবেন মহাবিনিষ্ক্রমণ অর্থাৎ ত্যাগ। এই ত্যাগ এর প্রতীক হচ্ছে ঘোড়া। এই যে ঘোড়া আছে, ঘোড়া হচ্ছে ত্যাগের প্রতীক, বা মহাবিনিষ্ক্রমণ এর প্রতীক হচ্ছে ঘোড়া। নির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ, এই নির্বাণ এর প্রতীক হচ্ছে বোধিবৃক্ষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধর্মচক্র প্রবর্তন, এটার হচ্ছে প্রতীক চাকা, আর ধর্মচক্র প্রবর্তন এটা হচ্ছে প্রথম উপদেশ, এটার হচ্ছে প্রতীক চাকা। তারপরে মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু, এটার প্রতীক হচ্ছে স্তূপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো আপনারা মনে রাখবেন। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাব।
তো আমরা এবার 6 দাগের অঙ্কটি দেখব। তো 6 দাগের যে অঙ্কটি আছে দেখুন, খুব সুন্দর একটা অঙ্ক আছে। তো গত রাতে হোয়াটসঅ্যাপে 6 দাগের যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর এখন করব। একটি খুঁটির 1/4 অংশ জলের নিচে আছে, বাকি অংশ জলের উপরে থাকলে জলের উপরে শতকরা কত শতাংশ আছে। তো দেখুন এই অঙ্কটা কীভাবে আর এডুকেশন স্কুল করে। তো এরকম প্রশ্ন কিন্তু আপনার সহজ প্রশ্ন পড়বে, কিন্তু একটু ঘুরিয়ে থাকবে, তাতে কিন্তু আপনি অঙ্কটা ভুল করে আসবেন। তো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্ক, আর এরকম অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই উপযুক্ত প্রশ্ন। তো দেখুন 6 দাগের অঙ্ক আর এডুকেশন স্কুল কীভাবে করে। আপনি মনে করুন মোট খুঁটির দৈর্ঘ্য 1 অংশ, এখন 1 অংশ আছে, তার থেকে 1/4 অংশ জলের নিচে গেছে, তাহলে বাকিটা ঠিক উপরে আছে, তাহলে 1 বিয়োগ 1/4, তাহলে এখান থেকে থাকবে 3/4 অংশ। এখন এই যে 3/4 অংশ হলো বিয়োগ করে এটাকে আপনি 100 দ্বারা গুণ করবেন, তাহলে দেখবেন শতকরা কত শতাংশ জলের উপরে আছে সেটা আপনার বেরিয়ে যাবে। তো জলের উপরে আছে যেহেতু 3/4, তার 100 গুণ করে দিলাম, গুণ করে দিলে আপনার হলো কত, 4 25 100, 3 25 75, এই যে 75% এটাই কিন্তু জলের উপরে আছে। তো এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনি সহজ ট্রিক্স ফলো করেন, তাহলে আর এডুকেশন স্কুলের হাত ধরুন, অবশ্যই আপনি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। অঙ্কে আপনার ভয় থাকবে না, রিজনিংয়ে আপনার ভয় থাকবে না। চলে যাবো 7 দাগের এই প্রশ্নটা দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 7 দাগের প্রশ্ন আছে, নিচের কোন শহরকে ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। খুব সুন্দর একটা প্রশ্ন, ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে অপশান আছে দেখুন, মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুর। তো এখানে আপনার সঠিক উত্তর কী হবে। তো অবশ্যই এই যে ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এই প্রশ্নের উত্তরটা অনেকেই করতে পারেনি। যে 12 পেয়েছে সে কিন্তু এটা করতে পেরেছে, সত্যি ট্যালেন্ট সেই স্টুডেন্ট। এমনকি আমার একটা প্রশ্নের ভুল ধরে দিয়েছে, উত্তরটা সঠিক করেছে, কিন্তু ওই ভুলটা ধরেই ওই সঠিক উত্তরটাই করেছে, যে এখানে এটা হতে পারে তাহলে এটা আসবে, নইলে অন্য কোথায় আসবে না। তো আমি সেই প্রশ্নে অবশ্যই যাব সেই প্রশ্নে, ভুলটা কোন ভুলটা সে ধরে দিয়েছে। তো তার আগে আপনাদের আবার একটা কথা বলে রাখি, যারা আর এডুকেশন স্কুলের থেকে এই হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে চান এবং বিভিন্ন পিডিএফ এছাড়া বিভিন্ন প্র্যাকটিস সেট আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন 85 39 82 506 এই নাম্বারে। এখন আমরা এই জায়গাটায় দেখব একটা প্রশ্নের সমাধান, 7 দাগের প্রশ্নের সমাধান। এই প্রশ্নের সমাধানটা কিন্তু সবাই ভুল করেছে। তো এখানে এর সঠিক উত্তর কী হবে। তো এখানে এর সঠিক উত্তর হবে ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এটা কিন্তু একমাত্র কলকাতাকে বোঝায়, কলকাতাকে কিন্তু ফিনান্সিয়াল অফ ইন্ডিয়া বলা হয়। এখন কলকাতার আরও অনেক নাম আছে, যেমন আনন্দের শহর হচ্ছে কলকাতা, যার কিন্তু ইংরেজি নাম হচ্ছে, যার কিন্তু ইংরেজিতে যদি বলা হয় তাহলে সিটি অফ জয়। কখনো কিন্তু কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় কিন্তু এটা পড়েছে, সিটি অফ জয় কোন শহরকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু কলকাতা। সেটা যদি আপনার ঘুরিয়ে দেয় ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তখন আপনি কিন্তু বসে পড়বেন যে আর আপনি সেটার উত্তর সঠিক করতে পারবেন না। এছাড়াও কিন্তু কলকাতার আরও অনেক নাম আছে, যেমন কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সিটি অফ মিউজিয়াম, তারপর সিটি অফ প্যাশন, হেডেন অফ দ্য এজেন্ট, সিটি অফ বিল্ডিংস, সিটি অফ ক্যাপিটালস, সিটি অফ ক্যাসেলস, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু এইগুলো কিন্তু কলকাতার অপর নাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো খুব সুন্দর একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু সিলেক্ট করেছে আমাদের অন্য আরেকটা মাস্টারমশাই, তিনি এটা কিন্তু এই প্রশ্নটা সিলেক্ট করেছেন, খুব সুন্দর প্রশ্ন সিলেক্ট করেছেন। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নে। দেখুন এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন মাস্টারমশাইগুলো মানে সেটিং করেছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমরা সেখান থেকে কালেক্ট করে কিন্তু আমরা সঠিক জিনিসটা বেছে আপনাদেরকে দিই। তো গত রাত হোয়াটসঅ্যাপে যে প্রশ্নটা দিয়েছিলেন তার 8 দাগের প্রশ্ন ছিল কিন্তু এই রিজনিংটা। তো এইখানে আপনার এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে, এই রিজনিংটা করতে গেলে আপনার একটু সময় লাগবে, তবে তার আগে আপনাকে ABCD এগুলো লিখে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ABC লিখে নিন, DEF এগুলো আমরা আগে লিখে নিই, GHI, তারপরে দেখুন J, তারপরে K, তারপরে L, তারপরে M। সেমভাবে এখান থেকে 1 2 3 করুন, 4 করুন, 5 করুন, 6, তারপরে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, তারপরে এখানে 11 12, তারপরে 13। দেখুন এটা কিন্তু আপনার কি হলো, এটা কিন্তু আপনার যেহেতু মোট 26টা ইংরেজি বর্ণমালায় ইংরেজি বর্ণ আছে 26টা, তো 26টা প্রথম 13টা এখানে কিন্তু বসিয়ে দিলাম। সেমভাবে কিন্তু এম এর পরে এখানে হয়ে যায় এন, MN, তারপরে ও, তারপরে এখানে P, তারপরে Q, তারপরে এখানে R, S, তারপরে T, U, V, W, X, Y, তারপর দেখুন Z। তাহলে এখানে দেখুন 13 পরে এখানে আপনার 14 দেবেন, এখানে 15 দেবেন, এখানে 16, তারপরে 17, 18, 19, তারপরে এখানে 20 দেবেন, এখানে 21 দেবেন, 22, তারপরে 23, তারপরে এটা 24, তারপরে এটা 25, আর এটা হচ্ছে 26। তো দেখুন 26টা বর্ণ কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখন এই জায়গাটায় আছে দেখুন FDBL, তো এফের মান কত, এফের মান কিন্তু এ দেখুন 6 হচ্ছে এফের মান। তাহলে 6 যদি এফের মান হয়, তাহলে ডি দেখুন এখানে আছে 4, মানে একটা কিন্তু বাদ গেছে, বাদ গেছে, তারপরে এফের পরে ডি এসছে, ডির আগে কি আছে, ডির আগে বি আছে, দেখুন বি আছে, দেখুন তাহলে ওরা নিয়েছে কি 6 4 2, 6 4 2। এখন তারপরে আছে এল। এবার আপনি একটা কাজ করুন, এই 6 মানে এই 6 আর এই 4 10 আর 2 12। তো আপনার এখানে
এই 6 আর 4 10 2 12, 12টা আপনি ইংরেজি মান দেখুন 12 নম্বরে কে আছে, দেখুন 12 নম্বরে আছে এল, তাই কিন্তু এখানে এল বসিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এসিই, তারপরে দেখুন আই করেছে, এর মান কত, এর মান 1, তারপরে একের পরে এখানে দেখুন সির মান 3, তারপরে এখানে দেখুন এসিই, তারপরে ইর মান কত, ইর মান 5, তো 3 আর 1 4 5 9, আর দেখুন আয়ের মান হচ্ছে 9। তো সেইভাবে কিন্তু এনারা সাজিয়েছেন। এবার এইখানটাই আপনার কী বসাতে হবে সেটা আপনাকে বলে দিয়েছে। তো দেখুন আমি 1 2 এবং 3 নম্বরে যে সাজাচ্ছি কিন্তু, তাহলে এখানে কে আর আয় আছে, তাহলে কে এই যে কে 11, আয় দেখুন 9, তাহলে 11 9, তাহলে এবার তার আগে কত হবে, 9 এর আগে 7 হবে, একটা করে বাদ দিয়েছে, তাহলে এখানে হবে জি, এই জায়গাটায় হবে জি। আর এখানে দেখুন এখানে আপনার জি হলো, তাহলে এখানে জির মান 7 হচ্ছে, আয়ের মান 9 হচ্ছে, কের মান 11 হচ্ছে। তো এটা আপনি গুনুন, তো 9 আর 11 20, 20 আর 7 27 হচ্ছে। দেখুন ইংরেজি বর্ণমালায় 27টা অক্ষর নেই, 26টা অক্ষর আছে, তাই আপনাকে জেডের পরে আবার এতে যেতে হবে, তাহলে এখানে হয়ে যাবে আপনার এ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এই জেনারেল স্টেট এই রিজনিংটা দিয়েছে। তো এখানে হবে কি জি আর এ, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে হবে জি, আর এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে হবে এ। তো দেখুন এখানে সিদ্ধাক আছে, কিন্তু সঠিক উত্তর সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। তো পরের প্রশ্ন দেখার জন্য আমরা একটু প্রশ্নটা উপরের দিকে তুলব। তো চলুন, তো প্রশ্নটা আমরা উপরের দিকে তুলব। তো উপরের দিকে তোলার পরে দেখবো 9 দাগের প্রশ্ন আছে। দেখুন 9 দাগের প্রশ্ন, কত সুন্দর একটা প্রশ্ন আছে 9 দাগের। তো 9 দাগে গত রাতে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নটা দিয়েছিলাম, তার 9 দাগের প্রশ্নের উত্তর আমরা এখন করব। নিচের কোনটি লাফিং গ্যাস, তো নিচের কোনটি লাফিং গ্যাস। তো এখানে অপশান আছে দেখুন, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রাস অক্সাইড আর ম্যাগনেসিয়াম সালফেট। তো এখানে এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড কিন্তু লাফিং গ্যাস। এখন নাইট্রাস অক্সাইডকে অন্যান্য সব তো অনেক রকম তো অ্যাসিড আছে, অক্সাইড আছে, তো তার মধ্যে আমরা নাইট্রাস অক্সাইডকে কেন লাফিং গ্যাস বলবো, এরও একটা কারণ আছে। রাসায়নিকভাবে লাফিং গ্যাস হলো নাইট্রোজেনের একটি অক্সাইড, যাকে কিন্তু নাইট্রাস অক্সাইড নামে ডাকা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। মৃদু মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন এই অক্সাইড মানুষের নিঃশ্বাসের সাথে যদি গ্রহণ করে, তাহলে হাসির একটা উদ্রেক ঘটে। এর প্রধান কাজ হলো মূলত ব্যথা কমানো, এবং এটি মানুষের মনে চনমনে একটা ভাব এনে দেয়, তাই একে কিন্তু আদর করে বলা হয় লাফিং গ্যাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই এর সংকেত হবে কি, নাইট্রাস অক্সাইডের সংকেত হবে কিন্তু N2O। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। N2O কিন্তু এই নাইট্রাস অক্সাইডের রাসায়নিক নাম, তাহলে একে কিন্তু বলা হয় লাফিং গ্যাস। সবসময় মনে রাখবেন, এটি কিন্তু বর্ণহীন, অদাহ্য, ঈষৎ মিষ্টি গন্ধযুক্ত এবং স্বাদ রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে কিন্তু লাফিং গ্যাস বলা হয়। এরপর আমরা চলে যাবো 10 দাগের প্রশ্নে। তো 10 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো 10 দাগের প্রশ্ন দেখার জন্য আমরা 10 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন এখানে প্রশ্ন আছে 10 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার। এখানে আছে দাড়িপাল্লা, এখানে আছে টিউবওয়েলের হাতল, সুপারি কাটা জাতি আর মাছ ধরার ছিপ। তো আমরা প্রথমে জানবো দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে, যে লিভারের বলবাহু বড় আর রোধবাহু ছোট, তাকে কিন্তু আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হওয়ার জন্য দ্বিতীয় শ্রেণীর লিভারটা কিন্তু কাজ করতে আমাদের সুবিধা হয়। এখন আপনি বলতে পারেন যে দ্বিতীয় শ্রেণীর লিভার সুপারি কাটা জাতি হলো কেন, আর কি করে বুঝবো যে এটা সুপারি কাটা জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ক্লাস 9-এর এই চ্যাপ্টারটা, লিভারের চ্যাপ্টারটা আছে, এই লিভারের চ্যাপ্টারটা যদি আপনি পড়েন, তাহলে ওখান থেকে পরিষ্কার করে জানা যায়। দেখুন এই জায়গাটায় যদি আপনার আলম্ববিন্দু থাকে, আর এই জায়গায় যদি আপনি ওয়েট চাপিয়ে দেন, ওয়েট চাপিয়ে দেবেন, এখানে আপনার আলম্ববিন্দু, এখানে আপনি ওয়েট চাপিয়ে দিলেন, আর এখানে আপনি বল প্রয়োগ করলেন। বল প্রয়োগ করতে হবে আপনার কি করে, এই দিকে বল প্রয়োগ করতে হবে, তার মানে উপরের থেকে নিচের দিকে বল প্রয়োগ করতে হয়। সুপারি কাটা জাতি যখন আপনি ব্যবহার করবেন, তখন দেখবেন উপরের থেকে নিচের দিকে বল প্রয়োগ করতে হয়। আর এখানে আপনার থাকে কি, একটা সুপারি, আর এটা কিন্তু আপনার আলম্ববিন্দু। তাহলে এই আলম্ববিন্দু থেকে এই ওয়েট পর্যন্ত এটাকে বলা হয় বলবাহু। আর এই যে এই সুপারি কাটা জাতি, মানে সুপারির থেকে এই পর্যন্ত, সুপারি যেহেতু ওয়েট, তাই এখান থেকে এই আলম্ববিন্দু থেকে যেখানে বল প্রয়োগ করছেন সেই পর্যন্ত কিন্তু বলবাহু, আর ওয়েট থেকে যেখানে বল প্রয়োগ করছেন সেটা কিন্তু বলা হয় বাহু। তো এখানে এই মানে এই যে বলবাহু যদি বড় হয়, তাহলে সবসময় যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়, আর যদি রোধবাহু ছোট হয়, তাহলে কিন্তু যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি হয়, যাতে যে লিভার মানে অ্যাকচুয়াল যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিতে কাজ করার সুবিধা হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার এখানে কি আছে, সুপারি কাটার জাতি। সুপারি কাটার জাতির সবসময় এক প্রান্তে কিন্তু আলম্ববিন্দু থাকে। অতএব সুপারি কাটার জাতির সাথে সাথে আপনি অন্যান্যগুলোর কিন্তু তুলনা করবেন, দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, এটাও কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে, 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন আছে BAC। এখানে দেখুন B is to A, তারপর C is to G,
D/M, তারপর E/, জিজ্ঞাসা চিহ্ন। এইখানে প্রশ্নটা আমাকে ভুল ধরে দিয়েছে, এই প্রশ্নটা আমাকে ভুল ধরে দিয়েছে। ও বলেছে এখানে সি হবে, তো এটা সঠিক উত্তর বলেছে ও, সি হবে এখানটায়। এখানে সি হলে তবেই কিন্তু উত্তরের সাথে মিলবে। তো দেখুন এটা কি করে হচ্ছে, বিটাকে আপনি মনে করুন বি আপনার আছে ওই সিরিজের 2 নম্বরে, যে সিরিজ আগে দেখালাম সেই সিরিজের 2 নম্বরে। তো 2 স্কোয়ার থেকে আপনি যদি 1 বিয়োগ করেন তাহলে কি হচ্ছে, 2 দিনও 4 থেকে 1 বাদ দিলে হবে 3। তো এখানে 3 নম্বরে আছে কিন্তু সি, তাই আপনার এই জায়গাটা হয়ে যাবে সি। এখন এটা হলে এটার সঙ্গে আমরা এটা মিলিয়ে দেখবো ঠিক হয়েছে কিনা। তো ও বলছে কি আবার সি মানে 3 নম্বর, 3 স্কোয়ার বিয়োগ বিয়োগ 2, তাহলে কত হচ্ছে, 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে হয় 7। এখন 7 নম্বর দেখুন জি পড়ছে, A B C D E F G, জি কিন্তু আছে 7 নম্বরে, সেটাই কিন্তু এখানে দিয়েছে। তারপর ডি আছে 4 নম্বরে, তো 4 স্কোয়ার বিয়োগ এই 2 এর পরে 3 বিয়োগ করেছে, তাহলে কত হবে, 4 4 16, 16 থেকে 3 বাদ দিলে এম হয়, সেই এম 16 থেকে 3 বাদ দিলে 13 হয়, সেই 13 কিন্তু এম এ আছে, তাহলে D/M। তাহলে এখানে আপনার কি করতে হবে, ইর মান 5, তাহলে 5 স্কোয়ার বিয়োগ 4, তাহলে কত হচ্ছে, 5 5 25, 25 থেকে 4 বাদ দেবেন 21 হয়ে যাবে। এখন 21 নম্বরে কী আছে সেটা আপনাকে বার করতে হবে। তো 21 নম্বরে কী আছে, আপনি ওই সিরিজে 21 নম্বরে দেখবেন ইউ আছে, তাই এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ইউ, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো পরের প্রশ্ন আছে কিন্তু 12 দাগের প্রশ্ন। গত রাতে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নটা দিয়েছিলেন 12 দাগের, সেই প্রশ্নের সঠিক উত্তর এখন করবো। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কত? এইভাবে এই অঙ্কগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা বলেছে, তাই আমরা 5টা 9 লিখে নেবো। 5টা 9 লিখার পরে কী করবো, 3 4 5। এখানে দেখুন এবার আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো। আপনাদেরকে অবশ্যই এর আগে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখে দিয়েছি। আবার একবার দেখুন, আমরা এখানে দুটো করে মাথার দাগ দেবো, তাহলে দুটো করে মাথায় দাগ দেওয়ার পরে দেখুন একটা সিঙ্গেল থাকছে, কি থাকছে, 9। তাহলে আমরা এই 9-এর মধ্যে দেবো ওই কোটার নামটা, কোন কোটার নামটা এরমভাবে পড়বেন, 1 1 1, 2 3 4, 3 3 9, 4 4 16, 5 5 25। কখনো 1 1 1, 2 1 2, 3 3 6 এরম করবেন না, 1 1 1, 2 3 4, 3 3 9, 4 4 16, 5 5 25 এইটা বলবেন। তাহলে এই 9-এর মধ্যে আমরা কী দেবো, 3 3 9, অর্থাৎ এই 9-এর সাথে 9 মিলে গেল। এবার এই দুটো 9 নামিয়ে দেবো, জোড়া করে নামাতে হবে। তো এখানে আপনি 99 দিয়ে দেবেন। এবার এখানে 3-এর ডবল 6 দেবেন, 6-এর এবার আপনি কী করবেন, এখানে 1 দেবেন, এখানেও 1 দেবেন। তাহলে দেখবেন এই একটা এই 61-র সাথে গুণ করে দেবেন, 61 1 61 হবে। 1 আর কত হলে 9, 8 হলে 9, 6 আর কত হলে 9, 3 হলে 9। এখন হয়ে যাবে 38। এই 38 যখন আপনার 38 নিচে হলো, তখন এই 99টা আবার নামিয়ে দেবেন। 99টা নামিয়ে দেওয়ার পরে এবার আপনার কত হবে, তো এবারে আপনি এই 31 দিনও 62, অর্থাৎ এর 31-এর ডবল নেবেন 62। আগে যেরকম 3-এর ডবল 6 নিয়েছিলাম, এবার 31-এর ডবল 62 নিতে হবে। এবার আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে, সেইভাবে ক্যালকুলেশন করলে কত হবে। তো দেখুন এখানে বলছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আপনার নির্ণয় করতে হবে। তো আমি যদি একবার 6 দিয়ে দিই, এই 6 দিয়ে দেখি, তো 6 দিয়ে গুণ করলে 6, এই 6টা এই 626-এর সাথে গুণ করবো। তো 6 6 36, 6 হাতে 3, 6 দিন 12 আর 3 15, 5 হাতে 1, 6 6 36 আর 1 37। তো এখানে দেখুন কত হচ্ছে, এখানে কিন্তু 3756। এবার আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে, 6 এর কত হলে 9, 3 হলে 9, 5 এর কত হলে 9, 4 হলে 9, 7 এর কত হলে 8, 1 হলে 8। দেখুন 143 কিন্তু বেশি থাকছে, এই 143, এই 99, এই 59 থেকে আপনার বাদ দিতে হবে। তাহলে 59 থেকে আপনার যদি 59 থেকে যদি আপনি 143 বিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে 3 আর কত হলে 9, 6 হলে 9, 4 আর কত হলে 9, 5 হলে 9, 1 আর কত হলে 9, 1 আর কত হলে 9, 1 আর 8 হলে 9, আর এই 9 করতে 9 করতে 9। তো দেখুন 99856, তো দেখুন 99856, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে সঠিকভাবে অঙ্ক করতে চাইলে আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। এরকম হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে চাইলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। আপনার আর এডুকেশন স্কুল আপনার হাতটা বাড়িয়ে রেখেছে। যদি মনে করেন আর এডুকেশন স্কুলের হাত ধরলে অবশ্যই আমি পাস করব, আর আর এডুকেশন স্কুল সেই কথাটাই রাখবে যে আপনার পাস করে দেখিয়ে দেবে, সে অবশ্যই পাস করে দেখিয়ে দেবে যে আপনি উত্তীর্ণ হতে পারেন। আপনার কাছে অঙ্ক এবং রিজনিং কিছুই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জীবনে অনেক পরীক্ষা দেবেন, এখন থেকে সতর্ক না হলে কিন্তু আর কখনো সতর্ক নয়, মানে আজ নয় তো কখনোই নয়। আপনি মনে করছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি প্রথম দিচ্ছি, আমি এরকম প্রথম পরীক্ষা দিচ্ছি, আমি এইরকমভাবে করে নিতে পারবো, একবার দুবার দেখি এরকমভাবে, আজকে নয় তো কখনোই নয়। আপনি যদি প্রথমবারে চেষ্টা করে যদি না সফল হন, তাহলে মানে সামনে যেদিন আসছে সেদিন ভয়ঙ্কর, আপনি কিছু করতে পারবেন না। তাই আপনাদেরকে বারবার করে আমি রিকোয়েস্ট করছি, বারবার করে আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা আর এডুকেশন স্কুলের হাত ধরুন এবং ফোন করুন 85 3 82 506 এই নাম্বারে। যদি আপনি পাস করতে চান, ইন্টারেস্টেড হন যে হ্যাঁ আমার পাস করতেই হবে, পাস আমার করতে হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ আমার হতেই হবে, তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরুন। এরকম অনেক হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাবেন, এছাড়াও কিন্তু অঙ্ক এবং রিজনিং খুব সুন্দর করে আপনাকে শিখিয়ে দেওয়া হবে, যা কিন্তু আপনি প্রতিটা পরীক্ষায় ফুলফিল উত্তর করে আসতে পারবেন। একমাত্র আর এডুকেশন স্কুল কম সময়ে ভালো করে শিখিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেই। দেখুন একবার হাত ধরে, অবশ্যই আপনি সমাধান পাবেন। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে। এরকম হোয়াটসঅ্যাপের প্রশ্ন পেতে আমাদের কাছে অবশ্যই ফোন করবেন রাত 10টা থেকে 11টার মধ্যে 85 3 9 82 506 এই নাম্বারে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।